আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা এই ছকটা, তার পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ ৪ পৃষ্ঠা, ৫ পৃষ্ঠার ২ টা ছক আমরা এই ভিডিওতে পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন দেখো আমাদেরকে কি বলা হয়েছে। কাজ নাম্বার ১, এখানে ২ টা গল্প দেওয়া আছে, জব্বার হোসেন এবং অন্বেষার গল্প। এই লেখাটুকু বোঝার আগে আমাদের গল্পটুকু পড়ে নিতে হবে। আমরা গল্পটুকু পড়ে নিই। আমরা উপরের পৃষ্ঠায় যাই। গল্পের যেখান থেকে শুরু হইছে। আমরা এখান থেকে পড়ব। এখান থেকে পড়ব প্রকৃতি ও সমাজের প্রভাব। আমরা এখন বাংলাদেশের ২ টি ভিন্ন ভৌগোলিক সামাজিক বৈশিষ্ট্যের ২ জন মানুষের গল্প পড়ি। এই ২ জন গল্প থেকে আমরা ২ টি ভিন্ন প্রকৃতির প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করব। এ ২ টি অঞ্চলের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট আমরা খুঁজব। আমরা কি করব? ২ জন মানুষের গল্প পড়ব এবং ২ জন মানুষের গল্প পড়ার পর সেই গল্প থেকে আমরা ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপট খোঁজার চেষ্টা করব। পরবর্তী পৃষ্ঠায় যাই। পৃষ্ঠার শুরুতেই দেখা যাচ্ছে সমুদ্রে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। জব্বার হোসেন, সমুদ্রের বুকে জব্বার হোসেন, এই গল্পটি আমরা এখন পড়ব। জব্বার হোসেনের জন্ম সমুদ্র তীরবর্তী এলাকায়। সমুদ্রে মাছ ধরে এবং হাটে মাছ বিক্রি করেই তার জীবন চলে যায়। বাড়িতে আছেন স্ত্রী এবং তার ৩ টি সন্তান। জব্বার হোসেন স্বপ্ন দেখেন তার সন্তানেরা লেখাপড়া করে শিক্ষিত হবে। হাট বাজারের মাঝে মা হাট বাজারের মাঝে, মাঝে শহর থেকে মানুষদের দেখতে পান। তারা মাছ কিনে নিয়ে যায়। তাদের ভাষাও জেলেদের মতন না। অর্থাৎ জেলেরা কিন্তু তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলে। কিন্তু যারা শহর থেকে যায় তারা একটু মার্জিত ভাষায় কথা বলে। তাই তাদের সাথে কিন্তু ভাষাটা মিলে না। এর জন্যই তিনি বলতেছেন যে তাদের ভাষাও জেলেদের মতন না। দাদার কাছে শুনেছেন এখানে নাকি একসময় জাহাজ আসতো। এখান থেকে লবণ, কাপড়-চোপড় এসব জাহাজে করে বিভিন্ন দেশে নিয়ে যেত। জাহাজে বিদেশি মানুষরাও আসতো। শহরের লোকেরা অনেক সময় শার্ট, প্যান্ট এবং কোট পরে আসে। জব্বার হোসেনের ভালো লাগে। স্ত্রীকে জানান এবার কিছু টাকা জমলে দর্জির কাছ থেকে শার্ট, প্যান্ট, কোট বানিয়ে নিবেন। একথা এই কথা শুনে স্ত্রী হাসেন। আহ, এই জামা এই জামা কাপড় পরে আপনি কই যাবেন? তার স্ত্রী তাকে বলে যে, "এই জামা কাপড় পরে আপনি কই যাবেন?" জব্বার সাহেব ভাবেন, সত্যিই তো এটা পরে তিনি কোথাও যেতে পারবেন না। এমনকি এই পোশাক পরেও তিনি সমুদ্রেও ঝাঁপ দিতে পারবেন না। তিনি বুঝলেন, না, লুঙ্গির মতো আরামদায়ক পোশাক আর কোনোটিই হয় না। একটু গুজে দিলেই হলো, কাজে লেগে পড়া যায়। আবার ভিজে গেলে বাতাসে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। জব্বার হোসেনের ছু ছোট ছনের ঘর। ছনের ঘর তো তোমরা চিনো আশা করি। ছনের ঘর হলো গ্রাম এলাকায় আছে। ছনের ঘর যেগুলো ধরো ধান গাছের যেই খের হয় সেগুলা, অথবা গম গাছের যেই আগাছা আছে এইগুলো দিয়েই ঘর বানানো হয়, সেগুলোকে ছনের ঘর বলা হয়। মাঝে, মাঝে সমুদ্রের ঝড়ে ভেঙে যায়। এগুলো ঠিক করতে তখন বেশ কষ্ট করতে হয়। তারপরেও আগের যে অবস্থায় না, এখন অনেক ভালো। মায়ের কাছ থেকে শোনা যায় একসময় নাকি বড়, বড় ঝড়ে মানুষ মারা যেত। এরকমই এক ঝড়ের সময় মা তার এক ছোট বোনকে হারিয়েছেন। এখন সমুদ্রে এরকম বড় ঝড়ের আশঙ্কা হলে তারা বিপদ সংকেত পান। স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। জব্বার হোসেনের জীবন যেন এই সমুদ্রেই। সন্তানেরা যেখানেই যাক তিনি সমুদ্রেই মরতে চান। মাঝে, মাঝে সমুদ্রের পানির উপর মাছের টরা ট্রলারে গা ভাসিয়ে দিয়ে জোড় গলায় গান ধরেন। এরপর আছে হলো অন্বেষার গল্প। আজ বিয়ের সাজে আয়নার সামনে দাঁড়িয়ে অন্বেষা। এই একটা মেয়ে, কাল্পনিক ধরা যেতে পারে। এই মেয়ের নাম হলো অন্বেষা। তার বিয়ের দিন সেজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। এটারই একটা প্রতিচ্ছবি এখানে দেখানো হয়েছে। আসো আমরা গল্পটা পড়ে নেই। ময়মনসিংহের হালুয়াঘাট। ময়মনসিংহের হালুয়াঘাট এটা ময়মনসিংহ জেলার একটা উপজেলা। বড় হয়েছে অন্বেষা সাংমা। অবশ্যই সে গারো, কারণ তার নামের শেষে সাংমা আছে। আর চারপাশে গাছপালা ও প্রাকৃতিক পরিবেশের
সব সময় তাকে আগলে রেখেছে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেই নিজেকে চিনতে পারছে না। বেশ সেজে ফেলেছে আজ। নিজের রুমটি পরিপাটি করে গুছিয়েছে। পুরনো জিনিস পুরনো কিছু জিনিসপত্র সরিয়েছে। বিয়ের পর স্বামীকে নিয়ে এখানেই উঠবে। দেখো, বিয়ের পর স্বামীকে নিয়ে এখানেই উঠবে। যে গারো সম্প্রদায় বা খ্রিস্ট সম্প্রদায়রা কিন্তু মাতৃতান্ত্রিক। আমরা মুসলমানরা কি পিতৃতান্ত্রিক। মানে কি? মানে হলো কোনো একজন মুসলমান পুরুষ বিয়ের পর তার স্ত্রীকে নিজের বাড়িতে রাখেন, অর্থাৎ স্বামীর বাড়িতে অবস্থান করেন। কিন্তু এই গারো সম্প্রদায় বা যে খ্রিস্ট সম্প্রদায় তারা হলো মাতৃতান্ত্রিক, অর্থাৎ বিয়ের পর স্ত্রীর বাড়িতে স্বামী এসে থাকে। এটা হলো তাদের নিয়ম। আচ্ছা, পরে আসি আমরা কি বাড়ি ভর্তি মানুষ। বিয়ের দিন অবশ্যই বাড়ি ভর্তি মানুষ থাকে। সবার আগ্রহ নতুন বরকে দেখার। তাছাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা প্রস্তুতি নিচ্ছে বিয়ের অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করবে। বিভিন্ন খাবারের আয়োজনও করা হয়েছে, কিন্তু অন্বেষা কেন যেন সবার মতো মজা করতে পারছে না। চিন্তা হচ্ছে নতুন জীবনের সবকিছু কিভাবে শুরু করবে। হঠাৎ মা অন্বেষার ঘরে ঢুকে ঢুকে বললেন, মা বলতে অন্বেষার মা, এখানে অন্বেষার রুমে ঢুকে বললেন, নতুন জামাইকে বাইরে কাজ করতে হবে। তাদের জমি জমা দেখাশোনা আহ, দেখে শুনে রাখতে হবে। তাই বিয়ের পর দিনই মেয়ের জামাইকে নিয়ে তিনি চাষাবাদের সম্পত্তি দেখিয়ে দিতে চান। অন্বেষা একটু রাগ হলো। মাকে একটু কড়া করেই বলল, মা একজন মানুষ প্রথম আমাদের সঙ্গে এসে থাকবে, বিয়ের পর দিনই তুমি তাকে কাজে পাঠিয়ে দেবে। মায়ের উত্তর, কি করব বলো, আমার সব সম্পদই তো তোমার। তুমি যদি বরকে পরিশ্রমী না করে তুলো, বর তো আলসে হয়ে যাবে। অন্বেষা মায়ের কথা মেনে নিল। তারপর কথা ঘুরিয়ে বলল, মা, কেমন লাগছে আমাকে? মা এবারেও একটু মলিন দৃষ্টিতে বললেন, আমি ভাবছিলাম তুমি দকমান্দা পরবে। অন্বেষা বলল, মা, এখন তো তেমন কেউ এই পোশাক বিয়েতে পরে না। মা বললেন, আমি ভাবছিলাম তুমি সবার মতো না। অন্বেষা বলল, আমি আমি সামনের সব অনুষ্ঠানগুলোতে দকমান্দা পরব। বিয়ে তো একবারে হয়। এই একটা দিন আমার মতো করে একটু সাজি। মা মা আর কিছুই মা কিছু না বলে চলে গেলেন। তারপর কি বলছে, অন্বেষার অনেক দিন পর আজ কিছু লিখতে ইচ্ছা করছে। তার একটি ডায়েরি আছে, সেখানে তার বিশেষ মুহূর্তগুলো লিখে রাখেন। কিন্তু যখনই লিখতে বসে তার নিজের ভাষায় লিখতে পারে না। কারণ গারো ভাষার লেখার জন্য বর্ণমালা নেই। আহা, যদি নিজের ভাষা লেখা যেত! তারপর সে লিখবে যে ভাষা স্কুলে কলেজে শিখেছে, সেই বাংলা ভাষাতেই। ডায়েরি খুলতেই অন্বেষার নানির কথা মনে পড়ল। নানির অনেক ইচ্ছা ছিল তার বিয়ে দেখার। বিয়েতে রে রে গান সহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। গারো সম্প্রদায়ের নীতি অনুসারে ভিন্ন গোত্রের ছেলেকে বিয়ে করতে হয়। মিন্টু ভিন্ন গোত্রের লোক, অর্থাৎ অন্বেষার যে স্বামী হবে তার নাম হলো মিন্টু। ছেলেবেলায় অন্বেষা অনেক দিন নানিকে জিজ্ঞাসা করলো, নানি, তুমি নানাকে কি উপহার দিয়েছ? নানি তাকে একটি আংটি দেখিয়ে বললেন, এটা উপহার দিয়েছিলাম। অন্বেষা বলল, এটা তো অনেক সুন্দর। নানি বলল, তোমার বিয়েতেও তোমার বরকে এই আংটিটা দিলে কেমন হয়? সেদিন খুব লজ্জা পেয়েছিল অন্বেষা। আজ নানির দেওয়া সেই আংটিটি দিয়েই সে চার্চে বরকে গ্রহণ করবে তার জীবনে। চার্চ খ্রিস্ট ধর্ম যারা পালন করে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার স্থান। আমরা যেটাকে আমরা মসজিদ বলি, খ্রিস্টানদের জন্য সেই রকম চার্চ আছে। এখন আমরা দেখি অনুশীলনী কাজ আমাদের কি করতে বলা হয়েছে। আমরা জব্বার হোসেন ও অন্বেষা সাংমার জীবনের গল্প পর্যালোচনা করে দেখতে পাই সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় ও গারো নৃগোষ্ঠীর জীবনযাত্রা গড়ে উঠেছে। বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এই দুই সাম্প্রদায়িক ইতিহাস, ভাষা
পোশাক, খাবার, উৎসব ইত্যাদি রয়েছে ভিন্নতা। এখন তাহলে আমরা উপরিত গল্প এবং বই পত্রিকার বিভিন্ন উৎস থেকে নিচের ছকগুলো আমরা পূরণ করব। আসল ছকগুলো দেখে নেই কি কি বলা হয়েছে। প্রেক্ষাপট, কি কি প্রেক্ষাপট? ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। সামুদ্রিক তীরবর্তী জেলে সম্প্রদায়, গারোনি গোষ্ঠী। এখানে দ্বিতীয় একটা কাজ আছে। চলো আমরা প্রথম কাজটা দেখে আসি। প্রথম কাজটা প্রেক্ষাপট আমরা আমাদের এখানে লেখা আছে, আমরা এখান থেকে পেয়ে যাব। আর একটু নিচে আছে উত্তরটা। হ্যাঁ, এইটাই সেই প্রশ্নের উত্তর হলো এটাই যে প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট তোমরা এখান থেকে লিখে নাও। সাংস্কৃতিক প্রেক্ষাপট, সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায়, তারা বংশ পরম্পরে মাছ ধরার সাথে জড়িত, তারা মাছ ধরার মাধ্যমে জীবন পরিচালনা করে। গারো নৃগোষ্ঠীর ক্ষেত্রে সেটা, এখানে কিন্তু নৃগোষ্ঠী বানানটা ভুল হয়েছে। আমি একটু কালারটা নিয়ে একটু কারেকশন করার চেষ্টা করি। এখানে মূলত নৃগোষ্ঠী এরকম হবে না, নৃগোষ্ঠী হবে মূলত এরকম হবে না। আমি একটু মুছার চেষ্টা করি। আমাদের এরকম হবে। নৃগোষ্ঠী বানানটা মূলত এরকম, তোমরা ভুল করো না। আমি বানান ভুল করবা না, অবশ্যই বানান ভুল করা যাবে না। আচ্ছা দেখো, তারা বংশ পরম্পরায় মাছ ধরার সাথে জড়িত, তারা মাছ ধরার মাধ্যমে জীবন পরিচালনা করে। বর্তমানে নৃগোষ্ঠীর ক্ষেত্রে পড়তেছি যে বর্তমানে বেশিরভাগ সমতল ভূমিতে বসবাস করে, তারা মাতৃতান্ত্রিক, অর্থাৎ এরা কিন্তু আগে পাহাড়ি ঢালে বা পাহাড়ে বসবাস করতো মূলত, কিন্তু এখন এরা সমতলে বসবাস করে, মানে স্বাভাবিক মানুষ যেখানে বসবাস করে সেখানে তারা বসবাস করা শুরু করেছে, এবং তারা কিন্তু মাতৃতান্ত্রিক। সাংস্কৃতিক প্রেক্ষাপট খেয়াল করলে দেখো, রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, বসতবাড়ি উন্নতি হয়েছে। এদের সাংস্কৃতিক প্রেক্ষাপট দেখলে দেখা যাবে যে এদের ভাষার নাম আচিক ভাষা, গারোরা প্রধানত খ্রিস্ট ধর্মের অনুসারী। এখন আমরা পরবর্তী ছকটাতে চলে যাব। দ্বিতীয় কাজটা দেখো, জেলে সম্প্রদায় ও গারো নৃগোষ্ঠী নিজ নিজ ইতিহাস সংস্কৃতি সেই অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে প্রভাবিত করে সেই বিষয়টি শনাক্ত করতে বলছে, এবং পরবর্তী দুটি ছক আমাদের পূরণ করতে হবে। এই একটা ছক, এই একটা ছক। যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখন আমরা আসো আমাদের উত্তরটা দেখে নিব। এটা হলো সেই উত্তর। জেলে সম্প্রদায়, প্রাকৃতিক উপাদান, সামাজিক উপাদান। দেখো ঐতিহাসিক প্রেক্ষাপট, জেলা সম্পদের প্রধান প্রাকৃতিক সম্পদ হলো সমুদ্র। সামাজিক উপাদান, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, বসতবাড়িরও উন্নতি হয়েছে। সাংস্কৃতিক প্রেক্ষাপট, সমুদ্র তীরবর্তী বসবাসকারী জেলেদের উৎসব উদযাপনে ভাস বসবাসকারী জেলেদের ভাষা উৎসব উদযাপনে সমুদ্র গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অবশ্যই অবকাঠামোগত দিকের পরিবর্তন হয়েছে। পরবর্তী যেটা আছে, অর্থাৎ আমরা এটা দেখতেছি, এটা দেখো, এইটার উত্তরটা হলো এটা। এখানে গারো নৃগোষ্ঠী, ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট, প্রাকৃতিক উপাদান, সামাজিক উপাদান। দেখো ঐতিহাসিক প্রেক্ষাপট, গারোরা জুম চাষ করে জীবন পরিচালনা করে। ঐতিহাসিক, তারা তাদের নিয়ম বংশ পরম্পরায় নির্দিষ্ট। সাংস্কৃতিক প্রেক্ষাপট, কিছু নির্দিষ্ট সংস্কৃতি আছে সমাজে বিচারে বিশেষভাবে। কুটা, উপজাতি কুটা আছে। আহারে কুটা, এই কুটাই তো। আচ্ছা আমরা একটা ভিডিও দেখে আসি, কুটা যেহেতু আসলো প্রসঙ্গক্রমে। আমিও দেখি তোমরাও সরি সরি আমিও দেখি তোমরাও আমাদের সাথে। না কি আর বলার, দেশে অসংখ্য অসংখ্য মানুষগুলো ক্লাসে একটু অংশ আমাদের শেষ তো,
ক্লাসটা এখানেই আমরা শেষ করতে পারি। পরবর্তী অংশে কি আছে? পরবর্তী অংশটুকু আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।